কষ্টটা হচ্ছে আমাদের বিপ্লব থেকে উঠে আসা মানুষগুলো বিপ্লবকে ধারণ করে নাই, করলে আজকের এই খারাপ দিনটা আসতো। এই সুযোগ তো আসলে হতো না যদি সেই মানুষগুলো জুলাইয়ের ওই উত্তাল সময়ে রাস্তায় নেমে না আসতেন। আসলে আমাদের কাজটা কি? আমরা যারা কাজ করি এই শিল্প সাংস্কৃতিক অঙ্গনে, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ইতিহাসকে মানুষের হৃদয়ের কাছাকাছি নিয়ে যাওয়া। সেটা কি করে সম্ভব সেটা নিয়েও অনেক প্রসেস, অনেক পথ আছে। কেউ কবিতায় করেন, কেউ সাহিত্যে করেন, লিটারেচার দিয়ে করেন, কেউ ফিল্মে করেন, এক একজন এক একভাবে উপস্থাপন করেন। তো এখানে প্রথমেই যে শফিক ভাই বলে গেলেন কিছু কথা, তো উনি আসলে একটা ওভারঅল একটা আলোচনা দিলেন যে জুলাই আসলে নিজেই, আসলে আমি যেটা বুঝলাম এক বাক্যে যদি বলি, জুলাই নিজেই আসলে একটা মহাকাব্য। আপনি এটাই নিয়ে কি আলাদা করে লিটারেচার করবেন? মানে এটা নিজেই একটা বিশাল মহাকাব্য। আমি ওনার কথাটাকে এক বাক্যে যদি নিয়ে আসি, তারপরে সজল ভাই বললেন ন্যারেটিভের কথাগুলো। সজল ভাইয়ের কথাগুলো শোনার সময় মনে হচ্ছিল যে পুরা জুলাইকে দেখতে পাচ্ছি, এবং জুলাই পরবর্তী অবস্থায় জুলাইকে কিভাবে সবাই কেনাবেচা করেছে সেটাও দেখতে পেরেছি। এখানে অনেক উপস্থিত আছেন যারা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কি বলবো জমিয়ে কথা বলেন। তাদের মধ্যে একজন আছে, আমি দেখতে পাচ্ছি দর্শকের সারিতে, তাইসির। ওকে আপনারা হয়তো অনেকে চেনেন। এই জুলাই পরবর্তী সময়ে যে কয়টা নতুন ফেসকে আমাদেরকে জানা হয়েছে, তার মধ্যে তাইসির একজন। তাইসিরকে ধন্যবাদ এখানে অডিয়েন্স হিসেবে থাকার জন্য। হাসান রুবায়েত ভাইয়ের কথা শুনলাম। আমি আসলে কবিতা একটু কম বুঝি, এটা আমার একটা অপারগতা, ক্ষমা প্রার্থী। আমি কবিতা বুঝি না খুব একটা। তবে হাদি ভাইয়ের গালিগুলো বুঝতাম, কিন্তু হাদি ভাই তো গালি একটা দিছিল লাইফে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, ন্যারেটিভের কথা বলছিল না, ওই গালিটাকেই বারে বার ফেরায় ফেরায় আনছেন। একবার বলছিল শুধুমাত্র টোটাল জার্নিতে, তাও কোন সময়? যখন তার সহযোদ্ধাদের, তার ভাইদেরকে মেরে ফেলার মতো সিচুয়েশন তৈরি হয়ে গেছিল। ওই দিন গোপালগঞ্জে মেরে ফেলার টার্গেট করা হয়েছিল তাদেরকে, হাসনাতদেরকে। আপনারা এটা ভুলে যাবেন না। আর তার বদলে সে রাগ করে একটা গালি দিছিল। এখন দেখবেন একজন মৃত মানুষকে নিয়ে যাচ্ছে তাইভাবে মানুষজন কথা বলে ওই গালিটাকে নিয়ে এসে। এটাও ন্যারেটিভের খেলা। তো সজল ভাই সেটাই মনে হয় বোঝানোর চেষ্টা করলেন যে ন্যারেটিভ আসলে কিভাবে কাজ করে। তো সেটাকে ডিবাং করার কাজটা কাদের? আপনাদের এবং আমাদের সকলের। সেটাকে ডিবাং করব কি করে, সেটাও একটা বিষয় আছে। কিন্তু অনেক পোস্ট দিয়ে, ফেসবুকে অনেকগুলো ছবি দিয়ে করা যেতে পারে, কিন্তু সেইটা কালের বিবর্তনে কতটুকু টিকে থাকবে সেটা নিয়ে প্রশ্ন আছে। কোনটা টিকে আসলে? সাহিত্য টিকে। সাহিত্য যখন সিনেমা হয়ে ওঠে তখন সেটা টিকে। আজকে এই প্রোগ্রামটা শুরু করার আগে সজল ভাইয়ের সাথে কথা বলছিলাম ফোনে, যে সজল ভাই আমাকে তো আসলে কিছু সমালোচনা করতে হবে। তো সজল ভাই আমাকে বললেন, ভাই নাম ধরে সমালোচনা করেন না, এখন মানুষ অনেক সচেতন, আপনি যেটা বলতে চান বলবেন, মানুষ বুঝে ফেলবে কি বলতে চান। সত্যি এটাই। তো আমি বলছি যে তাহলে তো মহাবিপদ, কেননা আমাকে এমন একটা জায়গায় দাঁড় করানো হয়েছে যেখানে আসলে না বলেও কিছু পারতেছি না, কিছু কথা তো সমালোচনায় চলে আসতেছেই, না হলে তো আজকে এই প্রোগ্রামটাও করতে হতো না। যে আমরা আসলে কতটা সফল, এতটাই সফল যে আমরা এখানে দাঁড়ায় আছে কথা বলতেছি, এটা কীভাবে এটা নিয়ে কাজ করানো যায়। এটা বলে দিলেও আবার হবে না। শফিক ভাই আবার যেমন বলেছেন যে এটা এমনি এমনি থেকে যাবে জুলাই, ব্যাপারটা এরকমও না আসলে। একটু আগে হাসান রুবায়েত ভাই যে কথাটা বলে গেছেন যে ৭১ নেয়া মহাকাব্য কিন্তু হয় নাই, সো ২৪ নিয়েও যে মহাকাব্য নিচে থেকে হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, বরং এটা তো এমনি এমনি খাই টাইপের হয়ে গেছে। মানে জিনিসটা এরকম হয়েছে যে এটা তো না, এটা তো হয়ে গেছে, কোনোরকমভাবে হয়ে গেছে। ন্যারেটিভটা কারা নির্মাণ করলো তাদের কথা নাই, কারা এতদিন ধরে ফাইট করলো তাদের কথা নাই, কবি সাহিত্যিকদের কোনো সম্মান তো নাই। তো মাঝখান দিয়ে তো একটা ১.৫ বছরের সরকার গেছে নাকি, ইন্টারিম গভর্নমেন্ট। সেই ইন্টারিম গভর্নমেন্টের তো আসলে অনেক সফলতাও আছে, অনেক ব্যর্থতার গল্পও আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে। আপনারা আজকে আমার কথা যেহেতু শুনছেন কয়েকজন, এবং এখানে কিছু ভিডিও ফুটেজ হয়তো অনলাইনে আসবে, আশা করি
অন্যরাও বুঝবেন। আমি দর্শকের কাছে প্রশ্ন করি, আচ্ছা জুলাই নিয়ে একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করতে পারলো না কেন ইন্টারিম গভর্নমেন্ট? এটা কার দায়িত্ব ছিল? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই প্রশ্নটা আপনারা একটু ঘন ঘন করবেন তো অনলাইনে। আপনারা যখন পোস্ট লেখেন এই পোস্টটা আজকে থেকে করবেন একটু। একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কেন হতে পারলো না? আচ্ছা, যার দায়িত্বে এটা ছিল, হ্যাঁ, সেই মানুষটাকে তো আমরা চিনি চলচ্চিত্রের মানুষ হিসাবে। অবশ্যই উনি অনেক ডকুমেন্টারি বানিয়েছেন, অনেক তৈরি করেছেন। ও সজল ভাই, আমি কিন্তু নাম বলছি না। তো 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 তার দায়িত্ব, আমি প্রশ্ন করছি, আশা করি উত্তর পাবো আমরা। তার তো অনেক ভাই বোনেরা আছেন নিশ্চয়ই। তো একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, আপনাকে তো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসাবে সবাই চেনেন, সারা পৃথিবীতে আপনি দাপিয়ে বেড়েছেন, সবাইকে আপনাকে চিনে, ফেস্টিভ্যালসগুলোতে যান, বড় বড় অ্যাওয়ার্ড নিয়ে আসেন, আমরা আপনাকে সম্মান করি। এবং আপনাকে আমার বলতে একদম দ্বিধা নাই, আমারও লাইফের উনি একজন ইন্সপাইরেশন, মানে মেকিং ক্যারিয়ারের। কিন্তু যখন উনি উপদেষ্টা, তখন তো আসলে বলতে হবেই কিছু কথা। উনি তো সারা বাংলাদেশের। একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কেন হয়নি, এই উত্তর কি কেউ দিতে পারবে? কমপক্ষে 50টা শর্ট ফিল্ম হওয়া উচিত ছিল। 50টা ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের শর্ট ফিল্মগুলো দাপিয়ে বেড়ানোর কথা ছিল। 8টা চলচ্চিত্র হওয়ার কথা ছিল, মনে আছে? কয়টা চলচ্চিত্র হয়েছে? এই প্রশ্ন কি কেউ করছেন? শুনেন, এখন কলাম লিখবে অনেকে, বলবে আমি অনেক ভালো ছিলাম ভাই, আমি পারি নাই, আমার হাত পা বাঁধা ছিল। কিন্তু আপনি আসলে 1400+ মানুষের রক্তের উপরে ওই চেয়ারে বসছিলেন। এই কথাগুলো কেন ভুলে যান আপনারা? কেন ভুলে গেলেন? এখন আপনি যতই যুক্তি দেখান, আমি এই জন্য পারি না, ওই জন্য পারি না, এইটা পারি না, তাহলে আপনি নেমে আসতেন। চেয়ার কি এতই মূল্যবান মানুষের জীবনের চাইতো, মানুষের রক্তের চাইতো? সমালোচনা করে ফেলছি, নাম বলি নাই কিন্তু এখনো, আশা করি বুঝতে পারবেন আপনারা। সো এখানে আরো বলবে যে আরেকজন উপদেষ্টা, আবার আরেকজনের দিকে ইদানিং আবার কিচেন ক্যাবিনেটের গল্প শুনি। আমি সবগুলো কথা একসাথে মিলিয়ে দিব আপনাদেরকে, আজকের যে সাবজেক্ট সেখানে নিয়ে আসবো। কিছু কথাগুলো বলে ফেলি, না বললে আবার এটা একটু সাহস পাইলাম কোথায়, ওই যে হাসান রুবাদ ভাইয়ের কাছ থেকে। হাসান রুবাদ ভাই যখন সমালোচনা করতেছেন, তাহলে তো একটু করা যায়, ঠিক আছে, তাহলে সেই জায়গা থেকেই বলতেছি আর কি। থ্যাংক ইউ রুবাদ ভাই। তো ধন্যবাদ, ইচ্ছা ছিল না, ওনাকে দেখে ইন্সপায়ার হইলাম, তো দোষ সব ওনার। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আমার যেই জিনিসটা বলার সেটা হচ্ছে, এক কিচেন ক্যাবিনেটের গল্প শুনেছি আমরা, এটা কিন্তু একটা ভালো সিনেমা হতে পারে, ইটস এ গুড শর্ট ফিল্ম। যে কিচেন ক্যাবিনেট করতে যে আপনি সবাইকে মুরগি ভাবছেন, সারা বাংলাদেশের জনগণ আপনাদের কাছে মুরগি। একটা গল্প হতেই পারে, নাম চিকেন্স, হতে পারে না? এখানে যারা ফিল্ম মেকার আছেন আগামী দিনে, তারা কিচেন ক্যাবিনেটের এটাকে নিয়ে একটা চিকেন্স বানায় ফেলেন। আদৌ কি এটা ছিল নাকি? একজন উপদেষ্টা তো বলছে হ্যাঁ ছিল, উপদেষ্টাই তো বলছে, আমরা তো বলি নাই। আমরা কি বলছি? এই গল্পগুলো বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে আপনারা রক্তের উপরে ওই দায়িত্বে বসছিলেন, আপনারা আপনার দায়িত্ব পালন করেন নাই ঠিক মতো। করলে আজকে এই প্রোগ্রাম করার, অন্য সাবজেক্টে আমরা প্রোগ্রামটা করতাম, এই প্রোগ্রাম এই সাবজেক্টটা হতো না। আমি কি ঠিক বলছি কিনা আপনারা এই বিচার করবেন। সাহিত্য নিয়ে কথা বলতে বলছে, আমি আমার একটু ডেপথ কম আছে বুঝছেন, আর এটা আমি স্বীকার করি। আমার ডেপথ হচ্ছে, আমি ফিল্ম মেকিংয়ে বিশ্বাস করি, তো আমি স্ক্রিনে দেখাতে পছন্দ করি, ডিরেক্ট কথা বলতে পছন্দ করি। হেলমেট বাহিনী যারা দেখেছেন তারা দেখবেন যে ওপেন গালিগালাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে এখনকার মিডিয়াতে যা শুরু হলো, যে জায়গা থেকে মিডিয়াতে যা শুরু হয়েছে, যাদেরকে মিডিয়াতে আনা হচ্ছে, এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভিলেন বানানো থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা করা হচ্ছে না, এবং জুলাইকে যেভাবে ভিলিফাই করা হচ্ছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখানে একদম যা তা বাংলা গালি দেওয়া উচিত, এবং সেটার জন্য হেলমেট বাহিনী আসছে। কিন্তু আমি কি নাস্তাতে সেটা করছিলাম? আমি আমার কাজের ক্ষেত্রে বলতেছি, যারা আপনারা দেখছেন, আমি কি লাঞ্চের ক্ষেত্রে সেটা করছিলাম? আমি সেটা করি নাই। নাস্তাতে আমি কি করলাম আমি একটু আপনাদেরকে মনে করাই দিচ্ছি। আবরার ফাহাদের কথা, আবরার ফাহাদের যে গল্পটা আছে, সেই গল্প থেকে ইন্সপায়ার হয়ে নাস্তাটা তৈরি। আজকে বলছি এখানে, এটা প্রথম কথা, এর আগে কথাটা কোথাও বলি নাই। কেন? ওখানে একটা ছাত্রকে দেখানো হয়েছে, যেই ছাত্র তার জীবনকে, সে কোনো না কোনোভাবে সে হোস্টেলে থাকতে পারে না, কিন্তু আবরার ফাহাদ তো হোস্টেলে ছিল। কিন্তু এখানে দেখাচ্ছি যেটা, সেটা কোনোভাবে না কোনোভাবে সে হোস্টেলে থাকতে পারে না, সেটা বিভিন্ন কারণে। একটা মূল কারণ হচ্ছে, মূল কারণটা কি বলেন তো আপনারা? আপনাদের হোস্টেলে যারা যারা থাকেন তারা আগে কি ফেস করতেন? হোস্টেলে প্রথমে কি গণরুম,
এই গণরুম অত্যাচারে যাতে তাকে পড়তে না হয় যেন সে হোস্টেলে থাকতো, সে হলে থাকতো না, হোস্টেলে থাকতো না, সেই ছেলেটাকে গুম করে ফেলা হয়। এবং ডিবি হারুনের মতো একটা চরিত্র যেভাবে নাহিদকে মেরেছিল সেভাবে তার উপর অত্যাচার করে। আমি কিন্তু গল্পটা নিয়েছি, এই যে এখন মূল বক্তব্যে আসছি, আমি কিন্তু গল্পটা নিয়েছি জীবন থেকে, আমাদের সবার জীবন থেকে, আমাদের আশেপাশের চরিত্রগুলো থেকে। সো আপনারা যখন সিনেমার জন্য কোনো গল্প বা ছবির জন্য কোনো গল্প নির্মাণ করতে চাবেন, এটা সবচেয়ে ইজি টোটকা হচ্ছে আপনার পাশের চরিত্রটাকে দেখেন, সেখান থেকে গল্পটা পিক করেন। এত অনেক রকেট সায়েন্স না, এটা হলো আমার পদ্ধতি। আমি এভাবেই পিক করি গল্প। আমি শুধু পাশের জনটাকে, আমি কিন্তু অনেক চটুল গল্পও করি, প্রচুর চটুল গল্প করি, অনেক কমার্শিয়াল কাজ করি। সেটা আমার বেঁচে থাকার তাগিদে আমাকে করতেই হবে, এটা আমি করতেও চাই, আমি এটা এনজয়ও করি। কারণ আমি মানে অর্থনৈতিকভাবে খুব কষ্টে থাকার বিশ্বাসী মানুষ নই। অকপটে বলি, এটা করে আমি বেশি দূর যেতে পারবো না। আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে হবে, তারপরে আমাকে অন্যান্য দায়িত্ব পালন করতে হবে। এই যে আজকে আমি এখানে যে কারণে দাঁড়িয়ে আছি, নৈতিক দায় থেকে দাঁড়িয়ে আছি। আজকে আমি এখানে নৈতিক দায় থেকে কথাগুলো বলছি। এই যে আমি থ্রেট খাই প্রেসিডেন্টের ছেলের, এটাও কিন্তু নৈতিক দায়ের ঠেলায় খাই। আচ্ছা, যদি যেভাবে চিন্তা করেন যে আমি যদি চুপ করে থাকি আমাকে খুব ক্ষতি হবে, আমাকে অনেক লস হবে, বরং আমার আর কিছু লাভ হতে পারে। আপনারা কি জানেন সেটা কেন? অনেকেই আমাকে অনেক ভালো ভালো অফার করতে পারেন যদি আমি চুপ থাকি। আমি অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারি, একদম যাকে বলে রকেট লাগায় উড়া দেওয়া আর কি, যদি আমি চুপ থাকি। কিন্তু নৈতিক দায়ের জায়গা থেকে ওই যে 1400 মানুষ প্লাস 30,000 মানুষ আহত হওয়া, 600 প্লাস মানুষের দুইটা চোখ অন্ধ হয়ে যাওয়া, 1200 মাস প্লাস মানুষের একটা চোখ না থাকা, একটা হাত না থাকা, 2000 মানুষ একদম সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া, সেটা তো আমি নিতে পারতেছি না। সেই দায়বোধ আমাকে আজকে এখানে এনে দাঁড় করায়, বারবার এখানে এনে দাঁড় করায়। আমার কথা হচ্ছে, কষ্টটা কথা জানেন? কষ্টটা হচ্ছে আমাদের বিপ্লব থেকে উঠে আসা মানুষগুলো বিপ্লবকে ধারণ করে নাই, করলে আজকের এই খারাপ দিনটা আসতো না। খারাপ দিন কোন অর্থে বলছি, যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল, যে পরিমাণ স্মার্টনেস আমাদের শো করা উচিত ছিল, সে পরিমাণ স্মার্টনেস আমরা শো করতে পারি নাই, সে পরিমাণ কাজ আমরা করতে পারি নাই। অবশ্যই ড্রোন উড়ানো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আপনার মনে রাখতে হবে 5 বছর পরে এই টেকনোলজিটা পুরনো হয়ে যাবে, 10 বছর পরে এটার কোনো ভ্যালু থাকবে না। কোনটা বেশি ইম্পর্টেন্ট? সিনেমা। 1897 সালে চলমান প্রথম ছবির কথা কিন্তু আমরা ঠিকই মনে রাখছি, 1897। এটা 2026। আপনি যদি সিনেমার ইতিহাস লিখতে চান তাহলে কিন্তু আপনার ওই ব্যাটেলশিপ পটেঙ্গুমেন্টের কথা বলতে হবে। কত বছর আগের ছবি এটা বলেন? অলমোস্ট 100 বছর। হিচককের ছবিগুলোর কথা মনে আছে? যারা যারা দেখেন তারা বলতে পারবেন কত বছর আগের পুরনো ছবিগুলো। এগুলোর কথা কেন মনে রাখবেন আপনারা? কারণ সিনেমার ভ্যালু এটা। স্টপ জেনোসাইডের কথা মনে আছেন? কেন মনে আছে? কারণ এটা সিনেমা, এটা ফিল্মের যে পাওয়ার, এটার কোথাও আপনি হয়তো সাহিত্য এটাকে দিয়ে কমপ্লিমেন্ট করতে পারবেন, কিন্তু ফিল্মের পাওয়ার এটা সার্বজনীন, সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড। আপনার 200 বছর পরে যেও যখন জুলাইকে কেউ আবিষ্কার করতে চাবে, তখন জুলাইয়ের একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র খুঁজবে। কিন্তু ইন্টারেস্টিংলি কি জানেন, আমরা শুরুতেই দেখবেন দেশ স্বাধীনের পরে কিন্তু ওরা 11 জন বানানো হয়েছিল। ওরা 11 জনের কথা তো মনে আছে, দেখেছেন হয়তো অনেকে। সো দেখেন জুলাইয়ের পরে কয়টা চলচ্চিত্র হয়েছে। আমি আবারও ওই চলচ্চিত্রের জায়গাটায় আসছি। লিটারেচারই তো ওরকম হয় নাই যে আমরা ওইরকম লিটারেচার থেকে নিয়ে সিনেমা বানাবো, সেই সুযোগটাও তো আমাদের হয় নাই। এতটাই দুর্ভাগ্য আমাদের। এখানে কেন হয় নাই যদি এই প্রশ্নে আসি, তাহলে একটা জায়গায় অবশ্যই হাসান রুবাদ ভাইয়ের কথাটা ধার করি একটু, যে আমরা স্বীকৃতি দিতে পারি নাই, তাদেরকে যোগ্য সম্মান করতে পারি নাই, সে মানুষগুলোকে একদম সম্মান করতে পারি নাই। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। এবং এই সম্মানটা কারের করার কথা ছিল আগে রাষ্ট্রের। কোন রাষ্ট্রের? যে রাষ্ট্র 1400 প্লাস মানুষের রক্তের উপরে আসছে। তারা অনেক কিছু গুছাইছে, কিন্তু তারা এইটাকে গুছাইতে ভুলে গেছে।
তারা মনে করতেছে তারা অনেকগুলো ডকুমেন্টারি বানাইছে এবং সেটাকে সাকসেসফুল হিসেবে আমাদের শফিক ভাইরা দেখেন, কিন্তু আমি দেখি না। অবশ্যই এটা সাকসেস একটা পর্যায় পর্যন্ত, কিন্তু যখন একটা চলচ্চিত্র একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হবে না, সেই দায়ভার তো আপনারা মুক্ত হইতে পারবেন না। আজীবন এটা আপনাদেরকে চেস করবে, আজীবন চেস করবে। আপনারা কিভাবে এই দায় থেকে মুক্ত হবেন আপনারা জানেন? আপনারা কি এর পথ বলতে পারেন? ডকুমেন্টারি দেখালে হবে না তো। আমি তো ডকুমেন্টারি দেখে আমাকে বুঝ দিতে পারবেন না তো। আমি তো পড়াশোনা করে আসা মানুষ, টুকটাক হইলেও করে আসছি। কমিউনিকেশন আর মিডিয়া স্টাডিজ নিয়ে আমি অনার্স মাস্টার্স করেছি, আপনি আমাকে একটা বুঝ দিয়ে দিলে আমি হবে না তো। আমি সিনেমার উপরে অনেকগুলো কম হলো 100+ বিভিন্ন শর্ট কোর্সেস করছি। কেন করছি? সামথিং ইজ দেয়ার না, কিছু একটা তো করতে হবে। জুলাই নিয়ে একটা চলচ্চিত্র হয় নাই পূর্ণদৈর্ঘ্য, এটাই ফ্যাক্ট। বারবার বলবো, হাজারবার বলবো, কোটিবার বলবো, আপনাদের বিবেককে দংশন করাইতে করাইতে মেরে ফেলবো। এই লজ্জা আপনাদেরকে কুড়ে কুড়ে খাক। শহীদের রক্ত, শহীদের রক্তের, শহীদের পরিবার আপনাদেরকে চেস করুক, এটা চাই আমি। এটাই আপনাদের আজীবনের প্রাপ্য। এখন সজল ভাই আমাকে একটু পর রিকোয়েস্ট করতে পারে, সজল ভাই বলতে পারে, সজল ভাই বলতে পারে যে বানা ভাই নিষেধ করছিলাম কিন্তু আপনারে, আপনি নাম ধরে বলছেন, কিন্তু এর শহীদ ভাইরে বলছি, আর কারোর নাম বলি নাই। শহীদ ভাই ক্ষমা করে দেন, মাফ করে দেন ভাই, ঠিক আছে? তো আপনার এখানে যারা আয়োজন করছেন তারা অনেক ছোট, এটাও বলছে সজল ভাই আমাকে। আমি বলছি তারা ছোট, কিন্তু ছোট মরিচের ঝাল বেশি। এবং এখানে ওরা টিকে থাকবে, ওদেরকে কেউ ফেলতে পারবে না। তাইসিররা টিকে থাকবে, আরিফ ভাইরা টিকে থাকবে। জুলাই পরবর্তীতে আমরা একটা নাম পেয়েছিলাম, বিশাল বড় নাম, যে এখানে লেখা আছে ওসমান। সো ওসমানকে নিয়ে বেশি কথা বলতে পারি না আমি, একটু ঝামেলা হয়ে যায়। মেরে ফেলা হয়েছে তো তো এখন আমাদেরকে মেরে ফেলার লিস্ট করা হয় এসএসএফ এর প্রহরায়, আর্মির প্রহরায়, পুলিশের প্রহরায়, বিজিবির প্রহরায়, আনসারের প্রহরায়। আর সে রাষ্ট্র এটা সহ্য করে। জুলাইয়ের কত মানুষকে মারবেন? কতজন? পারবেন না। জুলাই শেষ হবে না। শফিক ভাইয়ের কথাটা একটু ধার করি, জুলাইকে আসলে মেরে ফেলা যাবে না। আপনি ৭১কেও মারতে পারেন নাই এটার উল্টা নেগেটিভ দিয়ে, আপনি ৯০কেও সরাইতে পারবেন না, ৪৭কেও সরাইতে পারবেন না, ২৪কেও সরাইতে পারবেন না। ক্রোনোলজিক্যালি বলি নাই, সরি, কোনোভাবেই সরাইতে পারবেন না। সবগুলো ইতিহাসের অংশ। সিপাহী বিদ্রোহকেও সরাইতে পারবেন না, তিতুমিরকেও সরাইতে পারবেন না, হাজী শরীয়তুল্লাহকেও সরাইতে পারবেন না। এটা সম্ভব না। ইতিহাসের অংশ পারছেন মুছে দিতে? কত চেষ্টা করছে, কতভাবে চেষ্টা করছে। ওসমান হাদিকেও পারবেন না, অসম্ভব। চেষ্টা করে দেখতে পারেন। যাই হোক, একবার কিছু তাত্ত্বিক কথা বলতে হয়, যেহেতু এটা ওয়ার্কশপ নাম দেওয়া হয়েছে, আলোচনা সভা না। তো সেই জায়গা থেকে আমাদের আসলে আমি একদম ছোট করেই বলবো, যেখানে যারা একটু লার্ন করতে চান, একটু শিখতে চান যে আসলে কিভাবে, আমি খুব ভালো শিক্ষক নই, আগেই বলে নিচ্ছি, আমি জাস্ট ছোট্ট কিছু আমার অভিজ্ঞতা থেকে বলি, বাস্তব অভিজ্ঞতা। গল্প কিভাবে পিক করবেন? যে সন্তানটি মাকে বলে বের হয়েছিল জুলাইতে যে মা আমি আসবো, ফিরে আসবো, আর ফিরে আসেনি, এর থেকে বড় মহাকাব্য আর কি হতে পারে? এই গল্পটা পিক করেন। যে সন্তানটি, ছোট্ট বাচ্চাটি ছাদে খেলছিল, হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হলো, সেই গল্পটাকে পিক করেন। সেই ছোট্ট গল্পটা, একটা ছাদ, একটা বাবা, একটা মা, একটা ছোট্ট সন্তানের গল্প বলেন, ২ মিনিটের মধ্যে বলেন, তাও একটা গল্প বলা হলো, ওটাই মহাকাব্য। আবু সাঈদের দুহাত প্রসারিত হয়ে থাকা এবং গুলি খাওয়ার গল্প তো আমরা সেই ভিজুয়াল তো আমরা দেখি। সেটা সারা বিশ্বে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে না,
সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ দিয়ে সেইটাকে নিয়ে একটু হোমওয়ার্ক করা যেতে পারে। হোমওয়ার্ক করা যেতে পারে পানি লাগবে পানি, এটা আমার কাছে আরেকটা মহাকাব্য। পানি দিয়ে শুধু পানি লাগবে পানি বলে এটা পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ সিনেমার সবচেয়ে শ্রেষ্ঠ ডায়লগের চেয়ে তো শ্রেষ্ঠতর এই ডায়লগটা আমার কাছে। এইটা সারা পৃথিবীর মানুষকে আমাদের আজ হোক কাল হোক যে কোনো একটা সময় দেখাতে হবে। আমাদের সাহিত্য বা সাহিত্যিক যারা আছেন, আমি সাহিত্যিক নই, যারা সাহিত্যিক আছেন তারা আমাদেরকে এখানে হেল্প করতে পারেন। যারা খুব ভালো সাহিত্যিক তাদের কাছে অনুরোধ করব, যারা লেখেন নিয়মিত তারা যেন এটা নিয়মিত চর্চায় রাখেন এবং এটা লিখেন। এবং আমাদের মতো যারা আছেন, যারা আসলে খুব বেশি অর্থনৈতিক লাভের আশায় কাজগুলো করেন না জুলাইকে নিয়ে, তাদেরকে দিতে পারেন, এই সুযোগটা আছে আমি বিশ্বাস করি। তবে দুর্ভাগ্যজনকভাবে আসলে খুব একটা নির্মাতাও নাই, এটা হচ্ছে দুর্ভাগ্য। কেন নাই? কারণ আমরা সাহস দিতে পারি নাই তাদেরকে, এটা একটা বড় কারণ। কেউ না বানাবে, নির্মাণ করবে, ধরেন আমি 2 দিনে 4000-এর উপর থ্রেট খাইছি হত্যার, মেরে ফেলবে, এটা নেওয়ার মতো একটা হজম করার একটা ক্ষমতা লাগে। আমি এইটা কিন্তু নিজেকে এইভাবে রেডি করছি যে ঠিক আছে এটা আমার জীবনে আসবে। এটা তো সবাই হবে না একরকম, কেউ একটা থ্রেট খেয়ে সেও পড়বে, কিন্তু সে চাইছিল বানাইতে। সেই সাহসটা দেওয়ার দায়িত্ব কার ছিল? রাষ্ট্রের। রাষ্ট্রে তখনও দেয় নাই, এখন তো দিচ্ছেই না। রাষ্ট্র তো এখন পারলে ওয়েলকাম করতেছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু লোকজন আসো 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 আসো, ওদেরকে একটু লিস্ট করো, ওদের একটু পিটাও, ওদেরকে মারো, আমরা একটু দেখি, ফান করি একটু। কিন্তু রাষ্ট্র একটা জায়গায় ভুল করতেছে, বা ক্ষমতা একটা জায়গায় ভুল করতেছে। সেটা হচ্ছে তারা, শব্দটা বলি, পাঙ্গা নিচ্ছে কার সাথে জানেন? এই বর্তমান জেনারেশনের সাথে। আপনারা যেটা 17 বছরে সবাই মিলে পারেন নাই অনেক ক্ষেত্রেই, অবশ্যই আপনাদের ত্যাগ তিতিক্ষা কোনো অংশে কম ছিল না, আপনারা প্রচণ্ড পরিশ্রম করছেন, আপনারা আপনাদের মানুষজন, আপনাদের কাছের মানুষজনকে আপনারা হারাইছেন। কিন্তু জুলাইয়ে কোনো রাজনৈতিক দল দেখে কেউ রাস্তায় নামে নাই, সাধারণ মানুষ নামছিল, সাধারণ মানুষ, দল মত নির্বিশেষে নামছিল। দ্যাটস ওয়াই জুলাই সম্ভব হয়েছে। যদি কোনো রাজনৈতিক দলের ব্যানারে কেউ নামতো, আমার বিশ্বাস জুলাইয়ে কিছু হইতো না, হাসিনা যেত না, এটা আমার বিশ্বাস। রাজনৈতিক দলের ব্যানারে হয় নাই বলেই জুলাই হয়েছে, জুলাই সম্ভব হয়েছে। এই জুলাইকে যারা সম্ভব করলো, যে জেনারেশন সম্ভব করলো, সেই জেনারেশনকে আপনার সেফটি সিকিউরিটি আপনারা তোয়াক্কা করছেন না। আপনারা মনে করছেন তারা মরে যাক, আমার কি। এটাও কিন্তু সিনেমার গল্প হওয়া উচিত, এটাও সিনেমার গল্প, এটাও ফিল্মের গল্প। এই গল্পটা বলতে হবে। আপনারা তো জীবনে হয়তো ক্ষমতার চেহারাও দেখতেন না, আপনারা কোনোদিন বিরোধী দলে বসতে পারতেন না। আপনারা সেই মানুষগুলো দিব্যি ভুলে গেলেন যে কোন জেনারেশন আপনাদেরকে লিড করে এই জায়গায় নিয়ে আসলো। এখানে যারা যারা অডিয়েন্স আছেন, যারা দেখছেন, তাদের বেশিরভাগ এজ লক্ষ্য করে দেখলাম তারা কিন্তু সবাই জেনজি, মোস্ট অফ দেম। আপনাদেরকে বলছি, আপনাদেরকে তারা অবজ্ঞা করে, আন্ডার এস্টিমেট করে। সো আপনার নিরাপত্তার দায়িত্ব শুধুই আপনার, ঠিক যেমনটা আমি ভাবি আমার নিরাপত্তার দায়িত্ব আমার। এবং অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন আমারটা দেখবেন। আমি অলরেডি বলেও দিচ্ছি এক জায়গায় যে আল্লাহ দেখবে, আমার নিরাপত্তার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিছি। তার মানে কি এই যে আমি নিরাপত্তাহীনভাবে চলবো? আমি চেষ্টা করবো যতটুকু সেফ থাকা যায়, কেন বেঁচে থাকতে হবে তো, ফাইট করতে হবে তো, নাকি? কিন্তু আপনাদেরকে আমি বারবার বলে গেলাম এখানে এই স্টেজে, আপনাদের অনেক দায়িত্ব আছে। প্রথম দায়িত্বটা কি? আপনাদের জীবন মালের তোয়াক্কা তারা করে না। এবার কি করতে হবে? আপনারা পথ বাতলায় নেন, আপনাদেরকে বাঁচতে হবে। আপনাদের মা কাঁদবে আপনারা শহীদ হয়ে যাওয়ার পরে, এই দৃশ্যকে আপনারা মানে আপনাদের বাবা, আপনাদের আত্মীয় স্বজনরা নিবে, এটা দেখতে চান, এটা শুনতে চান, তাহলে সে ব্যবস্থা করেন। এটা কিভাবে করবেন? রাস্তায় নেমে ইট পাটকেল ছুঁড়ে না, তাইসিরের মতো ভিডিও বানায়, ফিল্ম বানায়। আমি তাইসিরের কথা বারবার বলতেছি কারণ তাইসার হচ্ছে হিজ 21,
ইজ জাস্ট 21, কিন্তু যে কথাগুলো বলে বিশাল সাহসের ব্যাপার। ও একটা উদাহরণ দেখে আমি বারবার দিচ্ছি, ওর একটা প্রমোশন হয়ে যাচ্ছে, আশা করি ওকে আপনারা ফলো করবেন। ওর এমনিতেই 2 মিলিয়ন মানুষ এমনিই দেখে ভিডিও করলে। সো কারণ ও সত্য কথা বলে, একদম অকপটে সত্য কথা বলে। তো অকপটে সত্য কথা বলার মানুষগুলো আমাদের বাড়াইতে হবে। আপনারা আশেপাশে যারা জুলাই যোদ্ধা আছে এবং তাদের পরিবার আছে, তাদের ডকুমেন্টেশন করা শুরু করেন। কিভাবে করবেন জানেন? আপনার হাতের মোবাইলটা নেবেন, নিয়ে বলবেন কথা বলেন, আমি আপনারটা রেকর্ড করে রাখি। প্রত্যেকটা মোবাইল ডিভাইসকে আপনারা এক একটা আর্কাইভ বানায় ফেলেন, দেখেন এটা ওয়ার্ক করবে। প্রত্যেকটা মোবাইল ডিভাইসকে একটা আর্কাইভের একটা যন্ত্র বানায় ফেলেন, একটা মেশিন বানায় ফেলেন। জাস্ট কিছুই না, ক্লাউডে উঠে রেখে দেন। এটা কাজে লাগবে। 20 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে আপনার সন্তান যখন একদিন বড় হবে, জিজ্ঞাসা করবে, বাবা তুমি জুলাইতে কি করছিলা? তখন আপনি দেখাবেন আমি এটা করছিলাম, আমি এতটুকু কন্ট্রিবিউট করছিলাম। এটা শুধু আপনাকেও পরবর্তী প্রজন্মের সামনে আপনাকেও বড় করবে, আপনার নিজের সন্তানের সামনেও আপনাকে বড় করবে। সিনেমা অনেক মেশিনপত্র নিয়ে, অনেক জিনিসপত্র নিয়ে বানানোর দিন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এআই সেই জায়গাটা অলরেডি নিয়ে নিচ্ছে। সো সামনের দিনে আর বলার সুযোগ থাকবে না আমার তো অমুক নাই, আমার তো তমুক নাই, দ্যাটস আমি বানাইতে পারি নাই। এখন পৃথিবী এতই সহজ হচ্ছে, আমি আপনাদেরকে অনুরোধ করব এআই ফিল্মিংয়ের দিকে আপনারা মনোযোগী হন। ওই ক্যামেরার দোহাই দিয়েন না যে ভাই ক্যামেরা নাই, আমার তো সেট আপ নাই, আমি তো গল্প, তাহলে আপনার অযোগ্যতা আছে। আমি পার্সোনালি এই মুহূর্তে একটা প্রজেক্ট করতেছি, বলেই ফেলি, শহীদ ওসমান হাদির উপরে। আমি পুরো কন্টেন্টটা বানাবো এআই এর উপরে। এখন কেন এআইতে? কারণ আমি শাহবাগে এখন শুটিং করতে চাইলে আমাকে দিবে এত সহজে আরাম করে শুটিং করতে? রাস্তা খালি করে দিবে কেউ? আমাকে দিবে না তো। কিন্তু কাজটা তো করতে হবে। তো বিকল্প পথ কি? বিকল্প ভাবতে হয়, বিকল্প ভাবা শেখেন। চলেন আমরা সবাই মিলে বিকল্পর পথে যাই, এবং সেটা খুব জরুরি। এছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই, এছাড়া কোনো পথ নাই। দেখতেছেন তো, আমাদেরকে সামনে যেতে হলে যার যার জায়গা থেকে আপনার লেখনীতে, আপনার কথা বলায়, আপনার আচরণে, আর যদি সম্ভব হয় সাহিত্যে, সম্ভব হয় বললাম কারণ হচ্ছে এই রিস্কটা কে নিবে সে অর্থে বললাম। আর যদি সম্ভব হয় আমার মতো কিছু মানুষ যদি একটু জীবনের মায়াটা কম থাকে, যদি সিনেমাও করেন আল্লাহর ওয়াস্তে, তাহলে খুব ভালো হয়। ইতিহাসের অংশ হবেন আপনারা, বিশ্বাস রাখেন। তিতুমির সেই সময় বাঁশের কেল্লা বানিয়ে ফাইট করেছিলেন, রাইট? এরকমই তো শুনি, এটা তো গল্প। তাহলে এখন আপনি কি করবেন? ঘাসের কেল্লা বানাবেন? না, আপনার তো বাঁশের কেল্লা বানানোর কোনো দরকার নাই। আপনার এখন যেটা বানানো দরকার সেটা হচ্ছে আপনার হাতের মোবাইলটা, একটা ডিভাইস আছে, সেটা দিয়ে আপনি গল্প ধারণ করতে থাকেন, মানুষের কাছাকাছি নিয়ে যান। ওয়ার্কশপ সেহেতু আমি কিছু টোটকা বলে দিলাম। এটা তো 3 দিন 4 দিন ধরে 7 দিন ধরে, ধরেন ফিল্মের উপরে 8 বছরের কোর্সও আছে। এটা এক সেশনে বলাটা খুব সহজ না, কঠিন। অনেক কিছু বলতে চেয়েছিলাম, বলার চেষ্টা করলাম। যদি কাউকে বিরক্ত করে থাকি অত্যন্ত সরি। আর আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাই এই যে টিমটা কাজ করলো আজকে, তোমরা থেমো না, তোমরা নেক্সট অন্তত আবার 1 মাস পর, 2 মাস পর বা 3 মাস পর আরেকটা গ্রুপ অফ পিপলকে নিয়ে আসবা এখানে, তারা এখানে ডায়াসে দাঁড়ায় যেন কথা বলতে পারে, সেই সুযোগটা দিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।